আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি প্রথমে মহেশখালীর মাতার বাড়ি পৌঁছাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বাঁশখালীর বাহারছড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচি ও জনসভায় যোগ দেবেন। এরপর দুপুরে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। বিকেলে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় চট্টগ্রাম শহরে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের চট্টগ্রামের বাঁশখালীতে সহ ফটিকছড়ি হাটহাজারীতে এবং চট্টগ্রামে তিনি সফর করবেন। সেই সফরের অংশ হিসাবে প্রথমেই বাঁশখালীতে আসবেন। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরের সবশেষ খবর কি আছে আপনার কাছে? কখন নাগাদ চট্টগ্রাম পৌঁছাতে পারেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর যে সফরসূচি রয়েছে সেই সফরসূচি অনুযায়ী তিনি প্রথমে 10টার সময় করে উনি কক্সবাজারের যে মহেশখালী মাতার বাড়ি সমুদ্রবন্দর, গভীর সমুদ্রবন্দর, সেখানে এসে পৌঁছাবেন এবং সেখানে গভীর সমুদ্রবন্দর পরিদর্শন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, পাশাপাশি মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরবর্তীতে তিনি হেলিকপ্টার যোগে বাঁশখালীর বাহারছড়া যে সমুদ্র সৈকত সেখানে তিনি অবতরণ করবেন এবং সেখানে বন্যা দুর্গতদের মাঝে ঘরের চাবি বুঝিয়ে দিবেন, পাশাপাশি একটি সমাবেশে অংশ নেবেন। বলা চলে চট্টগ্রাম জেলায় তিনি আসলে প্রবেশ করবেন 12টার কিছু পরে। এরপর থেকে আসলে ওনার যে দিনের কর্মসূচিগুলো রয়েছে বাঁশখালী শেষ করে তিনি হেলিকপ্টার যোগে ফটিকছড়িতে যাবেন। সেখানে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করবেন তার মাদ্রাসায় এবং সেখান থেকে সড়ক পথে হাটহাজারীতে আসবেন। হাটহাজারীতে সেখানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন, একটি সুধী সমাবেশে অংশ নেবেন। সেটি প্রায় বিকাল বেলা হয়ে যাবে এবং পরবর্তীতে হাটহাজারীর কর্মসূচি শেষ করে তিনি রেডিসনের এই হোটেলটিতে আসবেন, যেখানে দলের সাংগঠনিক সভা রয়েছে, বিভাগীয় সাংগঠনিক সভা। সেখানে চট্টগ্রামের উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দের সাথে, একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তিনি একটি বৈঠক করবেন। সেই বৈঠকে আসলে দলের যে কার্যক্রম এবং আগামী দিনের যে স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচন ঘিরে দলীয় যে নির্দেশনা এবং প্রার্থীদের বিষয়ে তৃণমূল থেকে আসলে যাতে কোনো ধরনের গ্রুপিং, কোন্দল তৈরি না হয়, সেসব বিষয়ে তিনি আসলে দলীয় নির্দেশনা দিবেন। দিনের এই কর্মসূচিগুলো ঘিরে আমরা দেখছি নগরীতে এক ধরনের সাজ রব জেলা উপজেলা কেন্দ্রিক যে ভেন্যুগুলোতে তিনি তার প্রোগ্রাম রয়েছে, সেখানে একেবারে সাজ রব তৈরি করা আছে এবং নেতাকর্মী এবং এলাকাবাসীর মধ্যে, বিশেষ করে চট্টগ্রামবাসীর মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কাজ করছে। যেহেতু নির্বাচনের পরবর্তীতে চট্টগ্রামে এটি তার প্রথম সফর। এর আগে তিনি নির্বাচনের আগে জানুয়ারি মাসে এসেছিলেন। সেখানেও তিনি এই রেডিসন হোটেলেই তরুণদের সাথে একটি বৈঠক করেছিলেন, একটি কর্মশালা করেছিলেন। পরবর্তীতে নগরীর পলোগ্রাউন্ড মাঠে সেখানে জনসভা করেছিলেন। অর্থাৎ সেই সময় তার দলীয় নির্বাচনী কর্মসূচি ছিল, কিন্তু এবার রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি দলীয় কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলোতে অংশ নেবেন। ইতিমধ্যে আমরা নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি, যে তারা বলছেন যে তৃণমূলকে প্রাধান্য দিয়ে যে দলীয় প্রধান চট্টগ্রামে তাদের সাথে সভা করছেন, এটি আসলে ইতিবাচক হিসাবে দেখছেন। একই সাথে আগামী দিনের বিএনপির রাজনীতি এবং চট্টগ্রাম সহ সারা দেশের যে রাজনীতি তৃণমূলমুখী, সেটিরই আসলে একটি বার্তা দিতে চান দলীয় প্রধান এবং সেই বার্তা থেকে আসলে নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে নিয়েছেন, যেটি আসলে রাজনীতির জন্য একটি সুবাতাস। এবং তারা বলছেন যে দলীয় বন্যা দুর্গতদের মাঝে যে ওনার যে কর্মসূচি, এই কর্মসূচিগুলো আসলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা জাগিয়েছে। তো সব মিলিয়ে তার সফর ঘিরে চট্টগ্রামের একেবারে প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। রাকিব, আপনি সঙ্গে যুক্ত থাকুন। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে?
ধন্যবাদ। আপনাকে প্রথমেই জানিয়ে দিতে চাই আমরা বর্তমানে রয়েছি ঠিক কক্সবাজার যে জেলা সেই জেলার বাঁশখালীতে একটা একটা বাহারছড়ি ইউনিয়ন। এই ইউনিয়নটির মূলত এটি খুব প্রত্যন্ত একটি অঞ্চল এবং ঠিক উপকূল থেকে যদি আমি নির্দিষ্ট করে বলি, আমার যেখানে দাঁড়িয়ে আছি এখানকার দূরত্ব হবে সর্বোচ্চ 3 থেকে 400 মিটার। অর্থাৎ এখানকার যে সকল সম্প্রদায় রয়েছে বা যে সকল মানুষ রয়েছেন তাদের বেশিরভাগেরই পেশা হচ্ছে তারা হয় জেলে অথবা কৃষি কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করেন। এবং এই জায়গা থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়, কিছুদিন আগেও যেমনটি আসলে এখানে বন্যা হয়েছে এবং বন্যায় এই পুরো যে এলাকাটি সেই এলাকাটি আসলে বন্যা কবলিত ছিল, যে কারণে এখানকার যে সকল মানুষ ছিলেন তারা আসলে এখানে ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং জেলে সম্প্রদায় হওয়ার কারণে অনেকের পরিবারকেও হারিয়েছেন, এমনটিও আমরা দেখতে পেয়েছি। আমরা কথা বলেছিলাম এখানকার বেশ কিছু স্থানীয়দের সাথে এবং তারা আমাদেরকে জানিয়েছেন তাদের এখানকার যে জীবনযাত্রা খুব মানবেতর কিছু জীবনযাত্রা আসলে তারা এখানে যাপন করেন এবং এখানে প্রধানমন্ত্রী যে আশা, এই আশা উপলক্ষে তারা খুবই উচ্ছ্বসিত। অর্থাৎ প্রথমবারের মতো তাদের এই উপজেলাতে বা ওই ইউনিয়নে প্রধানমন্ত্রী পা রাখছেন এবং এত প্রত্যন্ত অঞ্চল, অর্থাৎ সমুদ্রের উপকূল থেকে যদি হেঁটে যাওয়ার রাস্তাও বলি তাহলে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় প্রয়োজন ঠিক সমুদ্রের উপকূলে হেঁটে যেতে। তো এতটাই কাছে এবং যে কারণে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই মানুষগুলো খুব কাছ থেকে দেখেন এবং তারাই সব থেকে বেশি এখানে সাফার করেন বা তাদের কি সহ্য করতে হয়। এবং এই প্রতিকূল আবহাওয়া, যখন আসলে খারাপ আবহাওয়া থাকে, এই প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করেই তারা তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করেন। সেক্ষেত্রে আসলে এখানকার যে সকল মানুষরা রয়েছেন তাদের যে সম্প্রতি যে বন্যা হয়েছে এবং যে প্রাকৃতিক দুর্যোগ গিয়েছিল সেই দুর্যোগে ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এখানকার প্রায় বাঁশখালী পৌরসভা সহ এখানে প্রায় 9টি ইউনিয়ন, প্রত্যেকটি ইউনিয়নে 10 জন করে, মোট 100 জন জেলে সম্প্রদায়ের যে পরিবার, সেই পরিবারকে এখানে নির্দিষ্ট করা হয়েছে এবং তাদের মাঝে বেশ কিছু অনুদান এবং তাদের যে ভেঙে যাওয়া ঘরবাড়ি, সেই ঘরবাড়িগুলোকে আসলে পুনরায় ঠিক করে এবং সরকারি একটি কাঠামোতে ঠিক করে সেইটি তাদের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াই আসলে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই বাস্তবতায় আজকে এখানে একটি অনুষ্ঠিত হবে। এটি দুপুরের পর মূলত তিনি এখানে আসবেন, যদিও আজকে তার আরো বেশ কিছু অনুষ্ঠান রয়েছে এবং যেহেতু এটি কক্সবাজারে তিনি এর আগেও একবার এসেছিলেন, কিন্তু চট্টগ্রামে এটি তার প্রথম সফর। আজকে তিনি বেশ কিছু প্রোগ্রাম তিনি হাতে রেখেছেন, তার ভিতরে দুপুরের পরে তিনি আসলে এখানে যোগদান করবেন। এখানে বড় একটি মাঠ, কলেজ মাঠ আছে, সেই মাঠেই তিনি এখানে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং যে সকল কর্মসূচিগুলো আছে পূর্ব নির্দেশ, সেই কর্মসূচির অংশ হিসেবে তিনি তাদেরকে সবকিছু বুঝিয়ে দিবেন। হ্যাঁ, আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে আমরা যেখানে আছি এখন পর্যন্ত আমরা ঠিক সেই মাঠের কাছে গিয়ে পৌঁছতে পারিনি, কিন্তু তারপরও এখানে আমরা দেখতে পাচ্ছি দলে দলে যে সকল মানুষ আছেন তারা এখান থেকে হেঁটে যাচ্ছেন, তারা যোগ দিচ্ছেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কিন্তু তারা আসলে প্রস্তুত হয়ে আছেন এবং এখানে সকল ধরনের নেতাকর্মীরা যারা আছেন তারাও এখানে আসছেন এবং তারাও বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে আসছেন। আর একটু কথা বলতে চাই যে নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টিকেও তারা পুলিশ এখানে একটু কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ এখানে পুলিশ, র্যাব, এসএসএফ সহ বিজিবি সহ যে সকল বাহিনী আছেন তাদের কঠোর অবস্থান আমরা দেখতে পেয়েছি এবং বিশেষ করে প্রধান সড়ক থেকে এখানে আসতে প্রায় আপনার 8 কিলোমিটার রাস্তা, খুব সরু রাস্তা। এই সরু সড়কের কোথাও কিন্তু আসলে নিরাপত্তার যে ঘাটতি সেটি নাই এবং যে সকল নেতাকর্মী এবং সাধারণ মানুষরা এখানে আসছেন তাদের নিরাপত্তার জন্য তারা আসলে বদ্ধপরিকর বলে আমাদের জানিয়েছেন। আমরাও তাদের সাথে কথা বলেছিলাম এবং প্রধানমন্ত্রী আসা এবং তাদের এই প্রোগ্রাম শেষ করে যাওয়া পর্যন্ত আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম শহর এবং বাঁশখালী থেকে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। দেশ ও মানুষের কল্যাণে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্বশীল, মানবিক ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইউএনওদের সঙ্গে এক সভায় তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ একটি বড় আমানত। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধন হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, শুধু আইন করে সমাজের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। জনসচেতনতা ও মানবিক মূল্যবোধ বাড়ানোর মাধ্যমেও অনেক সমস্যার সমাধান করা যায়। এজন্য ইউএনওদের নিজ নিজ এলাকায় সচেতনতা তৈরিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও খেলাধুলার প্রসারেও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্র ও প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের তৎপরতা থেমে নেই বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি চক্র কৌশলে জ্বালানি ও বিদ্যুৎ খাত ঘিরে অস্থিতিশীলতা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, হেলথ কার্ড দ্রুত চালু করতে কাজ করছে সরকার। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংসদ ভবনের এলডি হলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। শুধু দরকার নেতৃত্ব, সেই নেতৃত্ব আপনি দিবেন। সম্মেলনে মানবতার কল্যাণে চিকিৎসকদের অবদান তুলে ধরে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, সবার কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক দেশে পেশাজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারে, তবে সেজন্য দায়িত্ব পালন যাতে ব্যাহত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সাম্প্রতিক সময়ে গ্যাস বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। ভঙ্গুর অর্থনীতি সহ নানা সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সমগ্র দেশকে সফলভাবে ঘুরে যাতে দাঁড় করাতে পারে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি খাতকে বেসরকারীকরণের মধ্য দিয়ে সংস্কারের নামে হস্তান্তর চলছে বলে অভিযোগ করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর মাধ্যমে সরকার দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নতুন জ্বালানি নীতিমালা নিয়ে শনিবার বিকেলে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি আরও বলেন, জ্বালানি খাতকে বেসরকারীকরণের মধ্য দিয়ে একচেটিয়া চক্র ভাঙা হচ্ছে না, বরং একতরফা হাত বদল করা হচ্ছে। জামায়াতে ইসলামী বাজার অর্থনীতি ও বেসরকারি বিনিয়োগের বিরোধী নয় দাবি করে গোলাম পরওয়ার বলেন, দেশ ও রাষ্ট্রের স্বার্থে জবাবদিহি ছাড়া হস্তান্তর এবং দুর্নীতির সুযোগ বিস্তারের বিরোধিতা করে যাবে তার দল। আজকে আমরা যে প্রাইভেট সেক্টরে জ্বালানি খাতকে ছেড়ে দেওয়ার নতুন নীতিমালা বিরোধিতা করছি, এ ব্যাপারে জামাত ইসলামী সবসময় আমাদের ইকোনমিক পলিসিতে প্রাইভেটাইজেশন এবং ন্যাশনালাইজেশনের একটা নীতির উপরে আমরা আছি। বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এই নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অসত্য তথ্য প্রচার না করে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানানো হয়েছে। শনিবার এক বিবৃতিতে এই অনুরোধ জানানো হয়। এতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা, পাশাপাশি একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলা, যার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করাও এর অন্যতম লক্ষ্য। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মনোনয়ন চূড়ান্তের বিষয়ে আলোচনার জন্য আজ বৈঠকে বসবেন 11 দলীয় ঐক্যের নেতারা। বেলা 11:30টায় মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে এ বৈঠক হবে। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই ডাকা হয় শীর্ষ এই বৈঠক। এর আগে গতকাল রাতে মগবাজারে বৈঠক করেন জামাতে ইসলামীর নেতারা। রাষ্ট্রপতির পদ থেকে গত 24 জুলাই পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ 20 আগস্ট। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অফ ইনপুট মাহমুদ শরীফ। শরীফ, জামাতের নেতৃত্বে আজকের বৈঠকের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে? দেখুন, দেশের 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন সেদিকেই সবার নজর এখন। আর এই নির্বাচন এরই মধ্যে ঘোষণা হয়েছে 20 আগস্ট এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বলা চলে 35 বছর পর, অর্থাৎ 91 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি মোটামুটি বলাই চলে, কারণ যেহেতু জামাত ইসলামী গতকালকে তারা ঘোষণা দিয়েছে এই রাষ্ট্রপতি নির্বাচনে তারা প্রার্থী দেবে। অর্থাৎ 91 সালের পর থেকে এখন পর্যন্ত এর আগে রাষ্ট্রপতি নির্বাচন আসলে ঘোষণা হলেও কিন্তু একক প্রার্থী থাকার কারণে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ যারা সংখ্যাগরিষ্ঠ ছিল বা সরকারে ছিল তারা যাকে দিয়েছে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। তবে এবার বিরোধী দলের পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছে যে রাষ্ট্রপতির মনোনয়ন তারা দেবেন এবং কাকে দেবেন সেটি নিয়ে আজকে বেলা 11:30টায় একটি বৈঠক রয়েছে 11 দলীয় ঐক্যের। সেই বৈঠকে তারা আসলে চূড়ান্ত করবেন কাকে তারা রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবেন বিরোধী দলের পক্ষ থেকে। তো এখন পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে যে 11 দলীয় ঐক্য জোটের সাথে আছেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ, যিনি এর আগেও সংসদ সদস্য ছিলেন এবং বর্ষীয়ান রাজনীতিবিদ। তাকে হয়তো বেছে নিতে পারে 11 দলীয় ঐক্য এবং তার বিষয়ে আলোচনা মোটামুটি অনেকটা চূড়ান্তই বলা চলে, যেটি আজকে বৈঠকে বেলা 11:30টার বৈঠকে তারা চূড়ান্ত করবে। আমরা যে বিষয়টি জানি যে এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল, সেই তফসিল ঘোষণা করা হয়েছে, যেখানে 13 আগস্ট মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে এবং এরপরে 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই রাষ্ট্রপতি নির্বাচনে মূলত ভোটার হচ্ছেন সংসদ সদস্য যারা, তারাই। এখানে 300 সংসদ সদস্যর পাশাপাশি সংরক্ষিত আসনের যারা 50 জন আছেন তারা মূলত এই নির্বাচনে অংশ নেবেন, অর্থাৎ 350 জনের মতো ভোটার। এই ভোটারদের অংশগ্রহণে এবং ভোটারদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের ভোট গ্রহণ হবে জাতীয় সংসদ ভবনে 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ যদি একক প্রার্থী হয় সেক্ষেত্রে তো ভোটের দিকে আর যাওয়ার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন রাষ্ট্রপতি। আর যেহেতু এখন পর্যন্ত বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তারা আলোচনা করছে এবং তারা বিভিন্ন বৈঠকও করছে, সেহেতু আমরা ধরে নিতে পারি এখন পর্যন্ত বিরোধী দল এবং সরকারি দল দুই পক্ষে থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং এই রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি, জামাতের পক্ষ থেকে গতকালকে দলীয়ভাবে তারা বৈঠক করেছে এবং সেই বৈঠকে তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত নেবার পর আজকে যে বৈঠক, সেই বৈঠকে তারা তাদের প্রার্থী চূড়ান্ত করবে এবং বাকি তাদের যে পরিকল্পনা বা দিক নির্দেশনা সেগুলি তারা গণমাধ্যমে তুলে ধরবে। এবং সবকিছু মিলিয়ে বলা চলে এবারের যে রাষ্ট্রপতি নির্বাচন সেটি এখন পর্যন্ত সরকারি দল এবং বিরোধী দল দুই দলের প্রার্থীর মধ্য দিয়েই আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহমুদ শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শেখ হাসিনাকে বিশ্ব মিডিয়ায় বক্তব্যের সুযোগ দেয়ায় ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় কথা বলেন তিনি। এ সময় ফ্যাসিবাদের দোসরদের ফেরাতে যারা নমনীয় হচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনার সভার আয়োজন করে শিক্ষকদের সংগঠন ইউটিএব ও সাদা দলের শিক্ষকরা।
তুলে ধরা হয় ফ্যাসিস্ট সরকারের পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে, কিন্তু চক্রান্তে মেতে উঠেছে একটি গোষ্ঠী। একটা পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজকে স্বৈরাচারকে কেমন জানি আবার আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ আবহ সৃষ্টি করছে। দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা একটা প্ল্যাটফর্ম মিটিং এ বলেছে সেটা ভারত সমর্থন করে না, কিন্তু ভারতকে তাকে বারবার মিটিং করতে দিয়ে একটা সমর্থন করে, তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এবং স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতনে দায়ীদের বিচার দাবি করেন বক্তারা। আমাদের ফ্যাসিস্ট সরকারের নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রুটিমুক্ত হয়েছে ইতালির রোমে আটকা পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ৩৫ ঘন্টারও বেশি সময় পর যাত্রী নিয়ে ফিরছে ফ্লাইটটি। রোম থেকে ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা 12:30টার দিকে ঢাকায় পৌঁছবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এর আগে আটকা পড়া ফ্লাইটটির কারিগরি ত্রুটি সারাতে শনিবার ঢাকা থেকে রোমে যায় দুই প্রকৌশলী। ত্রুটি সারিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি সেখান থেকে রোমের স্থানীয় সময় রাত 11টায় যাত্রা করে, আর ঢাকায় নামবে রোববার সকাল 11:30টায়। BG306 ফ্লাইটটি 256 যাত্রী নিয়ে কানাডার টরন্টো ছেড়ে আসে বৃহস্পতিবার বিকেল 5টার দিকে। পরে জ্বালানি নিতে ইতালির স্থানীয় সময় শুক্রবার সকাল 7:20 রোমে অবতরণ করে। এ সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিমান কর্তৃপক্ষ জানায় তাদের জন্য হোটেল এবং খাবার সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়। একই উড়োজাহাজ হওয়ার কারণে ঢাকা রোম টরন্টো ফ্লাইটের যাত্রাও দেরিতে হবে। ইলিশের ভরা মৌসুমেও রাজধানীর বাজারে কাঙ্ক্ষিত পরিমাণ ও আকারে মিলছে না ইলিশ। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ইলিশের স্বাদ থেকে। গত বছর চেয়ে এবার ইলিশের দৈনিক উৎপাদন কমেছে বলছে মৎস্য অধিদপ্তর এবং ব্যবসায়ীরা। নদীর নাব্য সংকট, জাটকা ও মা ইলিশের অনিয়ন্ত্রিত নিধন এবং দূষণ সহ নানা কারণে ইলিশের সংকট মত বিশ্লেষকদের। নিষিদ্ধ সময় ছাড়া বছর জুড়ে ইলিশ মাছ আহরণ করে সরবরাহ করা হয় বাজারগুলোতে। তবে জুন থেকে অক্টোবর ইলিশের ভরা মৌসুমেও ভিন্ন বাজারের চিত্র। অন্য বছরের তুলনায় সরবরাহ খুবই কম। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে বাংলাদেশের জেলেরা প্রতি বছর গড়ে 5.5 লাখ টনের বেশি ইলিশ আহরণ করে। তবে সাম্প্রতিক সময়ে ইলিশের আহরণের যে চিত্র পাওয়া যাচ্ছে তাতে কঠিন হবে লক্ষ্যমাত্রা পূরণ। সাগর গাঙ্গেও যাইয়া টলার ফেরত দিতে আমাদের এই লোকাল নদী তো নাই। লাগবে 20 মণ, মাছ হয় 2 মণ, কিন্তু 2 মণ তো আর হয় না, এই জন্য মার্কেটে দামটা বেশি। এখন মৌসুম, কিন্তু আমরা মাছ যা পাওয়ার কথা কিন্তু মাছ তা পাই না। যদিও 2-1টা ভাই ছোট আইয়া বেচতে গেলে আমরা দাম পাই না। একটা ফিজিবিলিটি স্টাডি করা প্রয়োজন যে এ বিষয়ে কোথায় গ্যাপ আছে। কোনো না কোনো কারণ তো আছে যেটির কারণে বর্তমান সময়ে বরাবর ইলিশ ক্রমান্বয়ে কম আসা শুরু হয়েছে। সরবরাহ সংকটের পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, জ্বালানি তেল, বরফসহ প্রয়োজনীয় পণ্যের দামের প্রভাব পড়েছে ইলিশের বাজারে। 1 কেজি সাইজের মাছ বিক্রি করতেছি আপনার 2500, যেগুলো 900 গ্রাম সাইজের মাছ সেগুলো বিক্রি করছি 2200, আর যেগুলো আপনার এই যে মিডিয়াম সাইজের মাছটি 3 কেজি এগুলো বিক্রি করেছি আপনার 1200। তো খাওয়া কঠিন হয়ে ডিফিকাল্ট, আমাদের জন্য ডিফিকাল্ট। নদীর নাব্য সংকট, জাটকা ও মা ইলিশের অনিয়ন্ত্রিত নিধন, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ইলিশের স্বাভাবিক প্রজনন ও বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে বলে মত বিশ্লেষকদের। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে কমছে ইলিশের আহরণ। আমার কাছে জলবায়ুটাকে প্রধানতম মনে হচ্ছে এবছর। তাপমাত্রা টু হাই, পানির পরিমাণ অত বেশি নয়, তাই ইলিশ আমার তো মনে হচ্ছে যে ইলিশ কি মাইগ্রেশন অন্য কোনো জায়গাতে কি করে যাচ্ছে কি না।
বিশ্বের ইলিশ উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। আহরণের প্রায় ৭৫% হয়ে থাকে এদেশ থেকে। বিশ্লেষকদের আশঙ্কা, প্রজনন ও বিচরণ ক্ষেত্র সুরক্ষিত না হলে দেশ থেকে হারিয়ে যাবে রূপালী ইলিশের ঐতিহ্য ও প্রাচুর্য। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে ইলিশের সরবরাহ কতটা, জেলেরা কি বলছেন? আমি এখন এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের কচুয়া মৎস্য বাজারে। এই বাজারে আমি সকাল থেকে এসে যে এটি লক্ষ্য দেখছি যে এই বাজারে প্রায় অর্ধশত মৎস্য ব্যবসায়ী রয়েছেন। এই বাজারে মাত্র একজন ইলিশ বিক্রেতা রয়েছে এবং তার কাছে মাত্র একটি ইলিশ রয়েছে, যেটি একেবারে অকল্পনীয়। যে আসলে ইলিশের সংকটটা আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছি যে আসলে ইলিশের সংকট রয়েছে পুরো জেলা জুড়ে নয়, পুরো বাংলাদেশে ইলিশের উৎপাদন হ্রাস পাচ্ছে। সেটির যে চিত্রটি সেটি আমরা এখন এই কচুয়া বাজারে আমরা দেখছি। মাত্র একটি মাত্র ইলিশ এখানে রয়েছে এবং তিনি আজকে সকাল থেকে মাত্র 2 কেজি ইলিশ বিক্রি করেছেন। এবং এই বাজারে এর আগে কিন্তু 10-12 জন ইলিশ ব্যবসায়ী ছিলেন, কিন্তু তারা ক্রমেই অন্য মাছের দিকে ঝুঁকছেন এবং আমরা দেখছি এখানে অন্যান্য মাছ কিন্তু বিক্রি হচ্ছে এবং ক্রেতা সমাগম রয়েছে, কিন্তু ইলিশ কিনতে এসে ফিরে যাচ্ছেন। আসলে ইলিশ কি জন্য এখানকার ব্যবসায়ীরা কিনতে আনতে পারছে না, সেটির যেটি আমরা মাছঘাটে, চাঁদপুর যে বড় মাছঘাট, বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য ঘাট রয়েছে, সেখানে আমরা দেখেছি ইলিশের অনেক স্বল্পতা রয়েছে, যেখানে ট্রলারে করে প্রতিদিন কয়েক হাজার মেট্রিক টন ইলিশ মাছ আসতো, সেখানে মাত্র 30 থেকে 40 মন ইলিশ সরবরাহ হচ্ছে। সেই সরবরাহের কারণেই কিন্তু আসলে ইলিশের প্রাপ্যতা যে কম, সেটি হলো নদীর নাব্যতা সংকট এবং নদীতে মাছের সংকট রয়েছে। জেলেরা খালি হাতে ফিরছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম যারা মৎস্য কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন গত 3 বছরে যে ইলিশের হ্রাস কমছে, যে গত 3 বছর আগে ইলিশের 34,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিল, তারপর 32,000 মেট্রিক টন উৎপাদন হয়েছে, কিন্তু এবার সেটি কিন্তু অনেক নিম্ন হবে বলে তারা ধারণা করছেন। 25 থেকে 26,000 মেট্রিক টন হবে। অর্থাৎ ইলিশের ক্রমে কিন্তু ইলিশের সরবরাহ কমছে এবং ইলিশ উৎপাদনও কমছে। এবং দামের বিষয়টি যদি আমি বলি, দাম কিন্তু দুইটি মাধ্যমে ইলিশে বিক্রি, যেটা চাঁদপুর ইলিশ সেটি প্রায় 3,000 টাকা থেকে 3500 টাকা কেজিতে, এবং যেটা চাঁদপুরের বাইরের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা। এভাবে কিন্তু ইলিশের দাম উচ্চ সবচেয়ে বেশি, যেটি সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ কিনতে হচ্ছে। আমরা এখানে ইলিশ কিনতে এসে দেখছি অনেক ক্রেতা এখান থেকে ফিরে যাচ্ছেন। চাঁদপুরের যে মৎস্য বাজারগুলো রয়েছে, যেখানে ইলিশের চাঁদপুরের যে পদ্মা মেঘনা রয়েছে, সেখানে তাজা ইলিশ কিনতে আমরা দেখছি দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন, কিন্তু তারা এসে তারা দেখছেন যে ঢাকার, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছি যে ঢাকার যে দাম রয়েছে সেটি কিন্তু এখানে আরো বেশি দাম হচ্ছে। অর্থাৎ এখানে যে চাঁদপুর ইলিশটা, রূপালী ইলিশটা, সেই মাছটির দাম অত্যন্ত বেশি। সেটির কারণে আসলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। চাঁদপুরের ইলিশের এই ছিল আমার কাছে সবশেষ। চাঁদপুর থেকে ইলিশ সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। উজান থেকে নেমে আসা পানি ও প্রবল স্রোতের কারণে ফরিদপুরের পদ্মা, আড়িয়াল খাঁ ও মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিনিয়ত নদী গর্ভে বিলীন হচ্ছে রাস্তাঘাট, ফসলি জমি ও বসতভিটা। জামালপুরেও ব্রহ্মপুত্র নদের ভাঙনে নদে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ঝুঁকির মুখে স্কুল, মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। ফরিদপুর সদর উপজেলার পদ্মা তীরবর্তী ইউসুফ মাতুব্বরডাঙ্গি, চরভদ্রাসন উপজেলা জাকুরেসুরা, সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী চর সহ বিভিন্ন এলাকায় বর্ষার শুরু থেকেই চলছে ভাঙন। কয়েকদিনে নদীগর্ভে বিলীন বিস্তীর্ণ ফসলি জমি ও রাস্তাঘাট। ঝুঁকিতে চর টেপুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন ঠেকাতে অন্তত 20টি পয়েন্টে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। বাড়িঘর ভাঙছে, জমি জাতি ভাঙছে, অনেক জিনিসই গেছে, মানুষ হারাই হেলাইছে। গাং যদি ফিরে যায় তাহলে তো ভালোই, আর না ফিরে গেলে তো আমরা কোথায় যাব, কি করব। যদি নদী ভাঙতে থাকে তাহলে স্কুলটা খুব অল্প সময়ের মধ্যে নদীগর্ভে চলে যাবে। ইতিমধ্যে 20টা স্পটে 20টা প্যাকেজের মাধ্যমে জরুরি কাজ সম্পন্ন হয়েছে, আর 8টা প্যাকেজের কাজ চলমান। এছাড়াও স্থায়ী সমাধান হিসেবে 2টা প্রকল্প আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। এদিকে জামালপুরের ইসলামপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে কয়েক সপ্তাহেই শতাধিক পরিবার হারিয়েছে বসতভিটা। এর মধ্যে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে, তবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের।
30 থেকে 40টা ঘর বিলীন হয়ে গেছে নদীয়ে। এর সঙ্গে মনে করেন অনেক ফসল, প্রায় 30-40-50 বিঘা জমি ফসলি জমি নষ্ট হয়ে গেছে। এই পাশে স্কুল আছে, মাদ্রাসা আছে, তারপর মসজিদ আছে এবং কি বাজারও আছে একটা। যদি এমনি ভাঙতে থাকে দেখা যায় এগুলো নিচ্ছিন্ন হয়ে যাব। এর জন্য আসলে এগুলো বাঁচানোর জন্য আমাদের স্থায়ী একটা বাঁধ ব্যবস্থা করা দরকার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে 100 মিটার অংশে চলছে কাজ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর, বর্তমানে ভাঙনের সর্বশেষ তথ্য কি এবং ভাঙন ঠেকাতে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? প্রতি বছরই এই ফরিদপুর জেলা পদ্মা, আড়িয়ালখা এবং মধুমতি তিনটি নদী তীরবর্তী অংশই ভাঙনের কবলে পড়ে এবং তীরবর্তী মানুষ তার ফসলি জমি, বসতবাড়ি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের কবলে পড়ে হুমকিতে থাকে এবং এবছরও তাই। এবছরও ফরিদপুর জেলায় প্রায় 3টি নদীর 4টি ইউনিয়নের বেশ কিছু এলাকা, যেমন ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আমি যেখানে দাঁড়িয়ে আছি ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি, যেখানে একটি চরটেপুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনের একেবারে সন্নিকট, অর্থাৎ এই নদী ভাঙন থেকে মাত্র 50 থেকে 60 গজ দূরে এই স্কুলটি এবং সাথেই আছে একটি কমিউনিটি ক্লিনিক এবং মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। যে স্থাপনাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি ফরিদপুর সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী চর, যে এলাকাতে এই বর্ষা মৌসুমের শুরু থেকে ব্যাপক ভাঙনের মুখে পড়ে বহু ঘরবাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি ফরিদপুর চরভদ্রসুন্নি উপজেলার জাকেরেশ্বরা নামক এলাকা, যেখানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ কিছু ফসলি জমি এবং স্থাপনা, যে কারণে হুমকির মুখে পড়ে রয়েছে সেখানকার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কও। এই যে প্রতি বছরই নদীর ভাঙন, এই ভাঙনটি বর্ষা মৌসুমের শুরু থেকে যখন পানি বৃদ্ধি হয় তখন থেকে শুরু হয় এবং পানি কমার পরে এই ভাঙনের তীব্রতা লক্ষ্য করা যায় এবং ভাঙনের মুখে পড়ে এই গুরুত্বপূর্ণ স্থাপনা, ফসলি জমি। এই বিষয়ে আমি কথা বলেছি ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেনের সাথে। তিনি জানিয়েছেন এবছর ফরিদপুরে 38 থেকে 40টি পয়েন্টে এই ভাঙন শুরু হয় এবং ভাঙন কবলিত এলাকাগুলোতে চিহ্নিত করে গুরুত্বপূর্ণ যে স্থাপনা, গুরুত্বপূর্ণ যে এলাকা, সেই এলাকাগুলো চিহ্নিত করে সেখানে 28টি স্থান নির্ধারণ করে এই বালি ভর্তি জিও ব্যাগের প্রকল্প হাতে নিয়ে আছে। ইতিমধ্যে 21টি এই স্থানের এই প্রকল্প শেষ হয়েছে। আরও 7টি স্থানে আমাদের এই ভাঙন রোধে তারা আপৎকালীন সময়ে যে জিও ব্যাগ ফেলে বালির বস্তা ফেলার যে প্রকল্প স্কিম, সেটা কার্যক্রম চলমান রয়েছে। তবে এই এলাকাবাসী, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের দাবি, এই যে অস্থায়ীভাবে যে বালু ফেলে যে তাদের ভাঙন রোধ করার চেষ্টা, এটা খুব একটা কার্যকর হচ্ছে না, যে কারণে তাদের দাবি যে তারা স্থায়ী বাঁধ যদি হয়ে থাকে, দেয়া হয়, তাহলে তারা এই যে ভাঙন কবলিত এলাকা তারা রক্ষা পাবে এবং স্থায়ী বাঁধের মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং তাদের প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে। এই ছিল ফরিদপুরের ভাঙন কবলিত এলাকার মানুষের দুর্দশার চিত্র। ফরিদপুর থেকে নদী ভাঙনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সুনামগঞ্জে দোয়ারা বাজারে খাসিয়ামারা নদীতে দিনে দুপুরে অর্ধশত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইজারার শর্ত না মেনে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এই কার্যক্রম। এতে নদীর 2 তীরে ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট ও রাবার ড্যাম রয়েছে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে। এদিকে নিয়ম না মানলে অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নোয়াপাড়া গ্রামের পাশে খাসিয়ামারা নদীতে একের পর এক ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ইজারা শর্ত উপেক্ষা করে নদীর তলদেশ ও তীর ঘেঁষে বিরতিহীন বালু উত্তোলন করতে দেখা যায়। চলতি বছরে খাসিয়ামারা নদী বালুমহালটি ইজারা পায় সুরমা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের প্রতিষ্ঠান মেসাস শাহজালাল কনস্ট্রাকশন। স্থানীয়দের অভিযোগ, ছোট নৌকায় সামান্য বালু ফেলে পরে কয়েক গুণ বেশি বালু উত্তোলন করা হচ্ছে ড্রেজারে। বিকট শব্দে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন ও শিক্ষার্থীদের পড়াশোনা। সেই সাথে নদীগর্ভে বিলীন হয়েছে একাধিক বসতভিটা। নৌকার বাড়ি আমার গড়দর গেছে গা, মানে লেদার বয়েছে, আমি মানে কই যাইতাম। 200 ফুটের ভিতরে অন্তত 25-30টা ড্রেজার চলতেছে। দ্রুত ড্রেজার বন্ধ না হলে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে বলে মনে করছেন পরিবেশ কর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি ওনাদের সংশ্লিষ্টতা না থাকলে রেজাল্ট চলতে পারে না এবং প্রকৃতি এবং পরিবেশ বিধ্বংসী কার্যক্রম অবিলম্বে বন্ধ হোক এবং দুর্নীতি থাকলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রশাসনের মৌখিক অনুমতিতেই রাবার ড্যামের ক্ষতি এড়াতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ড্রেজারের মাধ্যমে বালু পরিবহন করা হচ্ছে বলে দাবি ইজারাদারের। রাবার অত্যন্ত রেটে যাতে বালু পরিবহন কার্যক্রম চলা যায়, এই কারণে এটা মৌখিক পারমিশন যেটা এটা এখানে আসে। ড্রেজারের অনুমতির বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা এবং ড্রেজারের সংখ্যা কমানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শব্দ দূষণের মাত্রা ক্রস করে ফেলতেছে, আমি ইজারাদারকে জানাবো এবং ইজারাদারের মাধ্যমে হচ্ছে কি এটা একটা সহনীয় মাত্রায় যাতে নিয়ে আসে এবং সেই ড্রেজারগুলো যাতে কম পরিমাণে যাতে কমিয়ে ফেলে সেই ব্যবস্থাটা আমি নিব। খাসিয়ামারা নদী ও নদী তীরবর্তী জনপদ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে অবৈধ ড্রেজার বন্ধের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতীয় ব্যবসায়ীদের হঠাৎ দাম বৃদ্ধির সিদ্ধান্ত এবং সিন্ডিকেটের অভিযোগে 22 দিন ধরে বন্ধ কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দরের পাথর আমদানি। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। বিপাকে ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। আর প্রতিদিন রাজস্ব হারাচ্ছে সরকারও। পাথরের দাম বাড়ানোর সিদ্ধান্ত ভারতীয় ব্যবসায়ীদের। এরপর গত 18 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সোনাহাট স্থলবন্দরের পাথর আমদানি। আগে যেখানে প্রতি টন রিভার স্টোনের দাম ছিল $11, এখন তা বেড়ে $13.5 হয়েছে। এতে বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত প্রতি টনে খরচ বেড়েছে প্রায় 370 টাকা। দাম বাড়ার পাশাপাশি নিম্নমানের পাথর সরবরাহের অভিযোগও রয়েছে ব্যবসায়ীদের। খনি থেকে সরাসরি পাথর আনায় মাটি বালুর পরিমাণ থাকছে বেশি, ভাঙার পর খারাপ হচ্ছে পাথরের মান। এতে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বিপাকে শ্রমিক। রমজান মাস থেকে মূলত 22-23 টাকা ছিল যে মালটা, এটা এখন 60 টাকা 62 টাকা হয়ে গেছে। সঠিক দাম পাচ্ছি না এবং মনে করেন এরা দাম বাড়ায় দেয়, সিন্ডিকেট করে, আবার ওইদিকে নেয় না, অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আগে প্রায় পার ডে 200-250 গাড়ি ঢুকতো, বর্তমানে নাই বললেই চলে শূন্যের কোটায়। এই জন্য এখানকার ব্যবসায়ীরা প্রায় পুঁজি হারার আশঙ্কায় আছে। বন্দর কর্তৃপক্ষ বলছে পাথর আমদানি রপ্তানি ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিষয়। আমদানি বন্ধ থাকলেও বন্দর সচল রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই আমদানি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তাদের। ভারত থেকে আমদানি করার বিষয়টি এটা সম্পূর্ণ রপ্তানিকারকদের বিষয়। আমি যতটুকু জানতে পেরেছি আগামী সপ্তাহ থেকে আমদানি কার্যক্রম শুরু হবে, তখন সোনাহাট স্থলবন্দর আরও পুরোদমে কার্যক্রম শুরু হবে এবং সচল হবে। আগে প্রতিদিন 100 থেকে 150টি ভারতীয় পাথর বোঝাই ট্রাক এলেও বর্তমানে কমে দাঁড়িয়েছে 1 বা 2টিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় বেড়েছে সোনালী আঁশ পাটের আবাদ। সারিয়াকান্দি, ধুনট সহ জেলার বিভিন্ন এলাকায় ভালো ফলন পেয়েছেন কৃষক। বাজারে ভালো দাম পেয়ে খুশি তারা। কৃষি বিভাগ বলছে গত বছরের তুলনায় এবার কয়েক হাজার হেক্টর বেশি জমিতে পাট চাষ হচ্ছে। এরই মধ্যে পূরণ হয়েছে এই মৌসুমের লক্ষ্যমাত্রা। একসময় দেশের কৃষকদের জীবিকার বড় অবলম্বন ছিল পাট। সোনালী আঁশ নামে পরিচিত এই ফসলের গৌরবময় অতীত থাকলেও প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়া আর পাটের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় চাষে আগ্রহ হারিয়েছিলেন কৃষকরা। তবে আবারও বদলাতে শুরু করেছে সেই চিত্র। বগুড়ার সারিয়াকান্দি, ধনট ও যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে এবছর পাটের ফলন ভালো হয়েছে। বাজারে দামও পাওয়া যাচ্ছে ভালো, তাই লাভের আশা করছেন চাষিরা। গত বছর মনপ্রতি পাট 2 থেকে 3 হাজার টাকা দরে বিক্রি হলেও এবার তা বেড়ে 4 থেকে 5 হাজার টাকায় বিক্রি হচ্ছে। আমরা যেখান থেকে ধুই ওইখান থেকে ফুটপাতে পাইকারেরা এসে কিনে নিয়ে গাদি কিনে নিয়ে যাচ্ছে, 800-900 টাকা গাদি কিনে নিয়ে চলে যাইতেছে। আমার শুকরও টাইম দিতেছে না। এবারে ইনশাল্লাহ পাটের ফলনও ভালো হয়েছে, দামও ভালো। 4000 আপনার 4500-4600 টাকা কিনা বেচা, হাইস বাজার 5000 টাকা তখন বেশি। কৃষি অধিদপ্তর বলছে অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, উন্নত জাতের বীজ আর কৃষকদের বাড়তি আগ্রহে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার থেকেও পাটের উৎপাদন বেশি হয়েছে। আশা করি যেহেতু আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, আমরা করে যে আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাব এবং আমাদের কিছু ভালো ভালো জাত, বিশেষ করে রবি পাট 1 ভালো ভালো জাত আসছে, এগুলো কৃষক পর্যায়ে আমরা ছড়ানোর চেষ্টা করছি। আশা করি ভবিষ্যতে আমরা এখান থেকে ভালো পাট পাবো এবং রপ্তানির দিকে আমরা যেতে পারবো।
গত বছর বগুড়া জেলায় ৭,৭২০ হেক্টর জমিতে পাট চাষ হলেও এবার হয়েছে ৯,৫৬০ হেক্টর জমিতে। পাটের ন্যায্য মূল্য নিশ্চিত হলে আগামীতে এই অঞ্চলে পাটের আবাদ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।